বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি এরই মধ্যে ২ সিটি কর্পোরেশন থেকে নানা রকম উদ্যোগের কথা বলা হয়েছে এবং তারা একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন যে ১২ ঘন্টার ভিতরে বেশিরভাগই বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। এই বিষয়ের খবর আমাদের সহকর্মী রেখেছেন দিনভর সবুজ মাহমুদ। আমরা তার কাছ থেকে সর্বশেষ খবর নিতে চাই যে শেষ পর্যন্ত সিটি কর্পোরেশন পারল কিনা তাদের যে নির্ধারিত সময়টি দেওয়া হয়েছে ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের বিষয়টি সেটি পুরোপুরি করতে। সবুজ মাহমুদ, অনেক ধন্যবাদ, স্বাগত এবং ঈদ মোবারক। দিনভর নানা ব্যস্ততার মধ্যে আপনার গেছে এবং একই সাথে এই সংবাদ সংগ্রহের জন্য আপনার ব্যস্ত সময় পার হয়েছে। আপনার কাছে জানতেই চাই, সিটি কর্পোরেশন ২ সিটি কর্পোরেশনই যে ধরনের সময়সীমার কথা বলেছে যে তারা বর্জ্য ব্যবস্থাপনা বেশিরভাগই নিরসন করে ফেলতে পারবে, আসলে মাঠ পর্যায়ের চিত্রটি কি? ধন্যবাদ তানিয়া, আপনাকেও ঈদ মোবারক। আমি সারাদিন এই বর্জ্য ব্যবস্থাপনার খোঁজ খবর নিচ্ছিলাম এবং যেটা দেখেছি যে সিটি কর্পোরেশন, উত্তরের সিটি কর্পোরেশন রাত ৮টায় সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছে যে ওনারা যে সরকার নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের মধ্যেই তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে তারা সক্ষম হয়েছে। এবং একই সাথে ৯টায় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক উনি জানিয়েছেন যে তারাও একইভাবে সফল হয়েছে। যদিও দক্ষিণের যে বর্জ্য ব্যবস্থা আছে সেটা পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে তাদের সময়টা, লক্ষ্যমাত্রাটা সেট করা হয়েছিল ১২ ঘন্টার। সেই দিকে দুঃখিত, উত্তরের ১২ ঘন্টা এবং দক্ষিণে ৮ ঘন্টা, কিন্তু এই কাছাকাছি সময়ের মধ্যেই তারা করতে পেরেছে বলে দাবি করছে। কিন্তু আমরা বাস্তবে কিন্তু যেটা দেখেছি যে হয়তো পাড়া মহল্লার যে বর্জ্যগুলো আছে, যেটা কোরবানির মাধ্যমে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অনেকাংশে স্থানীয় লোকজন এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা সেগুলো অপসারণ করতে পেরেছে। কিন্তু যেই জায়গাগুলোতে হাট ছিল, সেই হাটের জায়গাগুলোতে কিন্তু পুরোপুরি বর্জ্যটা সরানো সম্ভব হবে না। আমি বেশ কয়েকটি হাটে গিয়েছি যেগুলো হচ্ছে যে সিটি কর্পোরেশনের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে, যে কিন্তু একটা বিষয় শর্ত দেওয়া ছিল হাট ইজারাদারদের কাছে যে আপনারা হাট শেষ হওয়ার পর যে বর্জ্যগুলো হাটের মধ্যে বিদ্যমান থাকবে, যায় মাঠের মধ্যে বা রাস্তায় যেখানেই হোক, সেখান থেকে কিন্তু ইজারাদারদেরই দায়িত্ব ছিল যে সেই বর্জ্যগুলো অপসারণ করার জন্য। কিন্তু অনেক অনেকাংশে আমরা দেখেছি যে পুরোপুরি সেই বর্জ্যগুলো না সরানোর কারণে সেখানে আপনি সিটি হাটের কথা কর্পোরেশনের বলছিলেন, লোকজন। একটি হাট নিয়ে আসলে বেশ আলোচনা হয়েছে গত ২-৩ দিন ধরে, সেটি হচ্ছে উত্তরার মেট্রো রেল স্টেশনের নিচে যে হাটটি, সেটিরও কোনো খবর আপনার কাছে আছে কিনা? সেটি কি আসলে পরিষ্কার করা গেছে বা সেই হাটটিকে অপসারণ করা হয়েছিল শেষ পর্যন্ত? এক্স্যাক্টলি, এই যে এই মেট্রো রেলের নিচে যে হাটটি বসেছিল, সে একই চিত্র কিন্তু আমরা অন্য হাটগুলোতে দেখেছি। মেট্রো রেলের থেকে একই রকম চিত্র দেখেছি, যেখানে হাট হওয়ার কারণে আসলে আপনি জানেন যে গরুর গোবর থেকে শুরু করে অন্যান্য খড় কুটা এবং পানি সবকিছু মিলে বৃষ্টি হয়েছে, একটা কাদা মাটি অবস্থা থাকে। তো এই হাট যে জায়গাগুলো ছিল একটু অগোছালো এবং এই জায়গাগুলোতে বর্জ্য কিছুটা রয়ে গেছে, যার কারণে পাড়া মহল্লার পাশাপাশি কিন্তু যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে অতিরিক্ত শ্রম দিতে হয়েছে এই হাটের ময়লা পরিষ্কার করার জন্য। এবং উত্তরের যে প্রশাসক আছেন তাকে আমরা প্রশ্ন করেছি যে হাট ব্যবস্থা হাটে ইজারার মধ্যে শর্ত ছিল যে বর্জ্য পরিষ্কার করতে হবে, কিন্তু তারা সেটা করেনি। কিন্তু উত্তর আপনার ঠিক এই প্রশাসক বলেছেন জায়গাটাতেই তারা আমি যদি না আপনাকে একটু করে। থামাতে চাই। এই যে যারা ইজারা নিয়েছিল হাটের, তাদের সাথে বিষয়টি ছিল যে তারা হাটটি পরিষ্কার করে দেবেন। সেই ব্যবস্থাটি তাদের মাধ্যমে হয়তো হবে। অধ্যাপক আক্তার মাহমুদ, আমরা আপনার কাছে জানতেই চাই, আমরা বছরের অন্যান্য সময়ের থেকে ঈদের এই সময়টাতে, বিশেষ করে ঈদুল আজহার ঈদের সময়টাতে, এবং এটি ৩ দিন ব্যাপী আমরা জানি আমাদের উৎসবটি চলে, সেই সময় বর্জ্যর পরিমাণ অন্যান্য সময়ের থেকে বেশি হয়, কারণ অন্য সময়ের বর্জ্যের সাথে এইটি অ্যাডেড হয়, আরও বেশি পরিমাণে হয়। সেখানে যখন এই ধরনের উদ্যোগের কথা আমরা শুনি যে যারা হাট ওখানে ইজারা দেবে তারাই হচ্ছে জিনিসগুলো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবে যখন সেটি শেষ হয়ে যাবে, কিন্তু কখনোই আমরা দেখিনি যে তারা আসলে সেই দায়িত্বটা পালন করেন, তারা যেনভাবে সেখান থেকে আসলে চলে যান। এই জায়গায় কোনো আইনিভাবে কি আসলে তাদেরকে আটকানোর কোনো সুযোগ আছে? কারণ সচেতনতা বলেন, আপনারা অনেক সময় বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, সরকারও নানা সময় আসলে অনেক কথা বলছে, কিন্তু কেউ তো শুনছে না কারো কথা। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে ঈদ মোবারক। আসলে মানে পাড়া মহল্লাতে যে অবস্থাটা ছিল সেটা জনগণের অংশগ্রহণ এবং জনগণের যে সচেতনতা মধ্য দিয়ে কিছুটা হলেও রক্ষা হয়েছে, কিন্তু
যে হাটগুলো আছে সেই হাটগুলোর অবস্থা এখনো কিন্তু খারাপ। আমি উত্তরায় থাকি, আমি আজকে বিকেলে কিন্তু ওই হাটে মানে গিয়েছিলাম উত্তরা 3rd ফেজে, এবং ওটার হাটের যে অবস্থা সেটা একেবারে বিধ্বস্ত নগরীর মতো লাগে। এবং শুধু রাস্তা থেকে কিছুটা ময়লা সরালেও কিন্তু হাট তো একটা বিরাট এলাকা নিয়ে ছিল এবার, এবং সেখানে অসম্ভব খারাপ অবস্থা। আপনি জানেন যে রোডের ডিভাইডারের যে গাছগুলো ছিল সেই গাছগুলোর অবস্থা খারাপ হয়েছে, এবং নিচে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এগুলো হয়েছে, কিন্তু এখন ম্যানেজমেন্টের দিক থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে ইজারা যারা নিচ্ছেন তাদেরকে যথাযথ শর্ত সাপেক্ষে এবং শর্ত দিয়ে যদি এই কাজগুলো করা হয়, আরেকটু ভালো ব্যবস্থাপনা নিশ্চয় করা যাবে। কিন্তু এটা সঠিকই বলেছেন, যারা বিক্রয় করতে আসে, যারা গরু নিয়ে আসে, তারা কিন্তু মানে ঈদের আগে মানে আগের রাতেই পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং যারা ইজারাদার তাদেরকে এই ব্যবস্থাটা নিতে হবে, তাদের অতিরিক্ত লোকবল এবং তাদের যেই ব্যবস্থা, সেখানে তাদেরকে এই দায়বদ্ধ করতে হবে। দায়বদ্ধ করার ছাড়া তো আর আপনার কোনো পথ নেই। সিটি কর্পোরেশন গুলোর এক ধরনের প্রস্তুতি থাকে, সেটা হচ্ছে ময়লাগুলো সরানোর জন্য। সেটা হচ্ছে পাড়া মহল্লার যে কোরবানের পরে যে ময়লাগুলো হয় সেগুলো সরানোর জন্য তারা কখনো 15,000 কখনো 16,000 অতিরিক্ত মানুষকে তারা নিয়োগ দেয় মানে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে। তো তারা কিন্তু কাজ করে, এবং তাদের যে নিরবিচ্ছিন্ন ভাবে তারা কাজ করে, তার কিছু ফলাফল কিন্তু অবশ্যই আমরা দেখি। কিন্তু আমাদের হাটগুলোর অবস্থা আসলে ভালো না। তবে এখানে শুধু দায়বদ্ধতা না, আমি বলবো যে যখন কার্যাদেশ দেওয়া হয়, যখন মানে কার্যাদেশ দেওয়া হয়, সেই কার্যাদেশের মধ্যে যেন পেনাল্টির ব্যবস্থাটা রাখে। জরিমানা যদি আপনি না করেন তাহলে হবে না। আর আরেকটি কথা আমি বলে রাখি, যে হাটের যে মানে এলাকাটা সুনির্দিষ্ট করা থাকে, তার বাইরেও যখন এই গরু এবং অন্যান্য পশুগুলোকে নিয়ে ক্রয় বিক্রয়ের মানে কাজগুলো হয়, তখন সেখানে প্রচন্ড রকমের অসুবিধা হয়। যারা রাস্তা ব্যবহার করে তাদের তো হয়ই, এবং রাস্তার পাশে যে গাছপালাগুলো আছে সেগুলোর অবস্থা অনেক পরিবেশ ভয়ঙ্কর ভাবে সেখানে নষ্ট হয়। এলাইনে আজকাল আপনার কাছে আসতে, সেটি হচ্ছে আমরা আসলে প্রতি বছর এই সমস্যার সম্মুখীন হই। উৎসবের পাশাপাশি আমাদের এক ধরনের এই সমস্যার মধ্যে আসলে পড়তেই হয়। যেটা আমাদের একজন অতিথি বললেন, যে যখন ইজারা দেওয়া হয় তখন আসলে সে যদি ওই ব্যবস্থাপনাটি ঠিকমতো না করে, তাহলে তাকে এক ধরনের জরিমানার আওতায় নিয়ে আসার যে বিষয়টি, এটি কেন আমরা আসলে করতে পারি না? মানে কোথাও কি আসলে দেখেন কোনো অবহেলা বা কোনো ফাঁকি আছে এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং কুরবানির ঈদ, বড় ঈদ, ঈদুল আজহা, অনেকভাবে ঈদকে আমরা করি, এটাকে বলে থাকি আর কি। তো যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা হলো যে উনি যেটা বলেছেন, আমি মনে করি আগের থেকে অনেক বেশি লোকেরা সচেতন। আমি ধরেন বড় বড় যে কমপ্লেক্সগুলি আছে, হাউজিং কমপ্লেক্সগুলি, ওখানে কিন্তু তারা নিজেরাই এটাকে পরিষ্কার করে ফেলায়, এবং এখন এরকম প্রচুর অনেকেই আছে নিজেরাই তারা পরিষ্কার করে এবং নির্দিষ্ট জায়গায় তারা বর্জ্যগুলি রাখে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন লোক এসে নিয়ে যায়। আমি এটার সাথে সম্পূর্ণ একমত। যখন ইজারা দেওয়া হয়, আমাদের তো মানে এক একটা অভিজ্ঞতাগুলি কেন, অভিজ্ঞতা আমাদেরকে মানে পরের স্টেপ নেওয়ার জন্য সাহায্য করে, পরে আমি কী স্টেপ নেব। তো এখন আমাদেরকে এই অভিজ্ঞতা হলো যে এই বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে সরকারের একটা বেঁধে দেওয়া নিয়ম, বেঁধে দেওয়া সময়কে প্রশাসকরা কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা যথাযথ সম্পন্ন করেছে। এবং আমি মনে করি যে তাদের তো নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে তারা এটা পিক আপ করে, কিন্তু ওই জায়গাটাই যারা নিয়ে যায় তারা কিন্তু এই পাড়া মহল্লার সাধারণ লোকগুলি নিয়ে যায়, যে তার এলাকাগুলি নিজেই পরিষ্কার করে রাখে। সুতরাং নগরবাসী কিন্তু অতীতের তুলনায় অনেক অনেক বেশি সচেতন তার এলাকায়। কিন্তু হাটের যে ব্যাপারটা, এটা মনে হয় যে যখন ইজারা দেওয়া হয়, এবার যেহেতু আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন যথাযথভাবে কাজগুলি সম্পন্ন করতে পেরেছে, এটার কিন্তু একটা সাফল্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হাটের ব্যাপারে বিপর্যয় ঘটছে। হাট যারা ইজারা নিয়েছে তাদের শর্ত ছিল পরিষ্কার করে নাই, কিন্তু পরিষ্কার না করলে কি হবে, যারা নিয়েছে তাদের সে ব্যাপারে কোনো ক্লজ নাই। সুতরাং উনি যেটা বলেছেন যে আমি
100% একমত, যাতে আগামীতে, যাতে এবার তো চলে গেল, আগামীতে যারা ইজারা নেবেন তাদেরকে একদম সুনির্দিষ্টভাবে তাতে জরিমানা নির্ধারণ করে দেওয়া। তুমি যদি পরিষ্কার না করতে পারো তাহলে তোমাকে এই জরিমানা দিতে হবে। তবে ওই কী বলে, লাভের থেকে বড়টা অংশ চলে গেলে তখন ওরা করবে। তা এই ব্যাপারে হ্যাঁ, এটাই হতে হবে। জরিমানার ব্যাপারে আমি একদম 100% মানে একমত যে এই ইজারাদারদের জরিমানা নির্ধারণ করে দিতে হবে। আচ্ছা, আমরা ইজারাদারদের জরিমানা করলাম বা এই ধরনের একটি ব্যবস্থা হয়তো কঠোরভাবে আগামী দিনে যদি নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, কিন্তু আপনি সাধারণ মানুষের সচেতনতার কথা বলেছেন, কিন্তু যেই উদাহরণটি আপনি দিলেন সেটিতে হয়তো যারা একটু শিক্ষিত বা যেসব এলাকাগুলোতে হাউজিং সোসাইটির মতো একটা ব্যবস্থাপনা আছে, অ্যাপার্টমেন্টের মতো ব্যবস্থাপনা আছে, কিন্তু এর বাইরে আমরা জানি মধ্যবিত্তরা থাকেন, বস্তিবাসীরা থাকেন, সেখানে আরও অন্য পেশার মানুষরা থাকেন, তারাও যখন হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনার ভেতরে যুক্ত হন, অর্থাৎ তারাও যখন তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশুটি তারা কোরবানি দেন, তখন কিন্তু অনেককেই দেখা যায় তারা আসলে ঠিক সেখানে না, এখানে আসলে আগের তুলনায় আমি মনে করি যেমন পাড়া মহল্লায় থেকে এটা বেশি ঘটে, যে একটা সরু গলির মধ্যে দুপাশে বিল্ডিং, ওদের আর অন্য কোনো জায়গা নাই, রাস্তার উপরে সকালবেলা গরু ফেলে দিল, জবাই করলো, এই হলো। আমি দেখেছি যে ওরা পানি ধুয়ে পরিষ্কার করেই করে। এখন অনেক অনেক হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। তারপরও আমাদের একটা মানে কি বলে যে প্রত্যেকবারই একটা ন্যাচারালি হয়, আমাদের কি বলে সুবিধা হয়, বৃষ্টি আসে অনেক সময় নিজেই ধুয়ে নেয়। তারপরে যে ব্যবস্থাগুলি আছে এগুলিকে আর একটু কঠোর হওয়া, এই ব্যাপারে আমি মনে হয় যে পাড়া বেসিক্যালি হাউজিং কমপ্লেক্সগুলি বাদ দিলেও পাড়া মহলগুলি বেশি হয়। যেমন মানে মালিবাগ এলাকা, শাহজাহানপুর এলাকা, যেখানে এই ধরনের হাউজিং নাই, কিংবা বাসাবো যেসব জায়গায় ছোট ছোট রাস্তা, দুপাশে বড় বিল্ডিং, তারা কিন্তু অনেক সচেতন। আমি মনে করি যে কারণ হলো যে ওইখান থেকে তার ছেলেমেয়েরা যাতায়াত করে না,